ইলিয়াস কাঞ্চনকে দিয়ে নতুন দল গঠন, বিদেশি গোয়েন্দা এজেন্ট এনায়েত করিমকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য। নিরাপদ সড়ক চাই আন্দোলন নিয়েই বহু বছর ধরে ব্যস্ত ছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তার রাজনৈতিক উচ্চ আকাঙ্ক্ষা এতকাল চোখে পড়েনি। সাংস্কৃতিক অঙ্গনে তার ইতিবাচক ভাবমূর্তি রয়েছে। তাকে রাজনীতির পথে ধাবিত করেন বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা এনায়েত করিম চৌধুরী। এই রহস্য মানব নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশকে অর্থায়ন করেন। নতুন দলের জন্য তিনি ইলিয়াস কাঞ্চনকে নিয়মিত অর্থ যোগান দিতেন। এনায়েত করিম চৌধুরীকে গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে এসব তথ্য। গ্রেফতার এনায়েত করিমকে বুধবার 48 ঘন্টার জিজ্ঞাসাবাদ শেষ করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার কর্মকর্তারা বলছেন, জনতা পার্টি আত্মপ্রকাশের সঙ্গে এনায়েত করিম চৌধুরী শুরু থেকে জড়িত। পার্টির গঠন থেকে শুরু করে পার্টি পরিচালনার জন্য বেশিরভাগ অর্থ যোগান দিতেন রহস্যময় এই মার্কিন নাগরিক। মামলার তদন্ত কর্মকর্তা আক্তার মোরশেদ বলেন, ইলিয়াস কাঞ্চন ও তার নবগঠিত দলের সঙ্গে এনায়েতের যোগাযোগের সত্যতা রয়েছে। দল গঠনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এনায়েত এই দলে প্রতি মাসে 3.5 লাখ করে টাকা দিতেন। বাকি টাকা ইলিয়াস কাঞ্চন নিজে জোগাড় করতেন। ইলিয়াস কাঞ্চন দেশের বাইরে থাকায় এই তথ্য তার বক্তব্যের মাধ্যমে যাচাই বাছাই করা সম্ভব হয়নি। এনায়েতকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে একজন কর্মকর্তা বলেন, এনায়েত বর্তমান সরকারকে পরিবর্তন করে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের মিশন নিয়ে বাংলাদেশে এসেছিলেন। এসে 6 ও 7 সেপ্টেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেলে অবস্থান করেন। পরবর্তীতে তিনি রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাটে অবস্থান করতে থাকেন। ইতোমধ্যে তিনি সরকারি উচ্চ ও নীতি নির্ধারক পর্যায়ের একাধিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা ও ব্যবসায়ী মহলের সঙ্গে গোপন বৈঠক করেছেন। এরই অংশ হিসেবে তিনি ইলিয়াস কাঞ্চনের সঙ্গে সখ্য গড়ে তোলেন। তাকে দিয়ে নতুন রাজনৈতিক দল গঠন করেন। জানা গেছে 25 এপ্রিল ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে ইলিয়াস কাঞ্চনকে মুঠোফোনে সাড়া পাওয়া যায়নি। এদিকে একজন ডিআইজির সঙ্গে যোগাযোগের বিষয়টি চাউর হলেও মূলত এনায়েতের সঙ্গে দুজন ডিআইজির যোগাযোগ ও সখ্যের তথ্য পেয়েছেন তদন্ত কর্মকর্তারা। তাদের মধ্যে একজন 6 সেপ্টেম্বরে এনায়েত করিমকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে যান। আরেকজনের সঙ্গে ঢাকায় আসার পর তার সাক্ষাৎ হয়। জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তদন্ত কর্মকর্তারা আরো বলেন, এনায়েতের সঙ্গে একজন প্রভাবশালী আমলার গভীর যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এই আমলার নামে দুদকের বেশ কিছু মামলা আছে। সেসব মামলা থেকে তাকে অব্যাহতি পাইয়ে দেওয়ার ব্যাপারে নানা সময় তাদের কথাবার্তা, যোগাযোগ ও বৈঠকের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মামলা থেকে বাঁচানো বা রক্ষা করার কথা বলে 150 কোটি টাকার চুক্তি হয় তার সঙ্গে। এনায়েতের সহযোগী গ্রেপ্তার মোস্তফা আজাদ 71 টিভিতে জিএম অপারেশন হিসেবে কাজ করতেন। 5 আগস্টের পর তিনি স্বেচ্ছায় চাকরি থেকে ইস্তফা দেন। তদন্ত কর্মকর্তা আক্তার মোরশেদ বলেন, তাকে 2 লাখ টাকা বেতনে নিজের সহকারী হিসেবে রেখেছিলেন এনায়েত করিম। মোস্তফার মাধ্যমে এনায়েত তার টাকা বিভিন্ন জায়গায় পাঠাতেন। গুলশানে যে বাড়িতে এনায়েতের থাকার কথা, সেই বাড়িতে থাকতেন মোস্তফা আজাদ। এই বাড়ি ভাড়ার জন্য মাসে 2 লাখ টাকা দিতেন এনায়েত। এনায়েত করিম পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তিনি বিদেশি সংস্থার এজেন্ট গোলাম মোস্তফা তার পক্ষে কাজ করতেন, যারা সন্ত্রাসবাদ করে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যোগাযোগ করে মোস্তফার মাধ্যমে অর্থ লেনদেন করে। বাইরের এজেন্টরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের আলোকে সরকারি বেসরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বর্তমান অবস্থান ও বিভিন্ন রাজনৈতিক দলের তথ্য সংগ্রহ করে তা এনায়েত নিজের নিয়ন্ত্রিত গোয়েন্দা সংস্থার কাছে পাঠাতেন।